হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও পারি ফেসবুক পেজের পক্ষ থেকে জানাচ্ছি আবারও সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে গত বৃহস্পতিবারের ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের সাথে ভৌতিক একটি গল্প শেয়ার করার জন্য। আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরাও পারি ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। অশরীরী ভূত ও পিশাচের গল্প এই পর্বের সাথে যুক্ত থাকুন, আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন। আশা করি ভালো লাগবে। তো শুরু করতে যাচ্ছি আজকে এবং আগামী 3টি বৃহস্পতিবার অর্থাৎ 4 পর্বের ভৌতিক একটি ঘটনা, যেটার নাম হচ্ছে অতীতের পিছুটান। আর আজ আমি আপনাদের শোনাবো অতীতের পিছুটান পর্ব 1। বাড়িতে পরপর 2টা ভয়ানক মৃত্যু। কোনো হদিশ পাওয়া যায়নি, মানে তাদের দুজনের মৃত্যু কিভাবে হয়েছে বা কে মেরেছে। সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়, দুজনের মৃত্যুই রাতে হয়। 2 রাত্রে 2 লাশ। মৃতদেহ পাওয়ার পর দেখা যায় তাদের শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে, চোখে আতঙ্কের ছাপ, ঘাড়ের মাংস খুবলে খাওয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাশের দেহে বা মাটিতে কোনো রক্ত নেই। মনে হচ্ছে কেউ তাদের শরীরের রক্ত চুষে খেয়ে নিয়েছে। আমি সাগর। আমি বুঝতে পারছি না তাদের মৃত্যু হলো কি করে। আমার বাড়িতে 2টো লোকের মৃত্যু, বাড়িতে এভাবে একসাথে 2 রাত্রে 2 মৃত্যু, তা মেনে নেওয়া যাচ্ছে না। যে করে হোক তার সমাধান আমাকেই করতে হবে। মাথাতে তখন বারবার খালি মৃত্যুর রহস্য ঘুরপাক খাচ্ছিল। কি করে আমি এটার সমাধান করব? তো বাড়িতে যে বাকি কাজের লোকগুলো ছিল তারা কাজ করবে না বলে চলে গেছে। এমন রহস্যজনক মৃত্যুর কারণ কি, তাও আমার বাড়িতে। এর আগে তো কখনো এমন হয়নি। তখনই জারিন, মানে আমার ওয়াইফের চিৎকার আমার ভাবনার দুয়ারে ছেদ পড়ে। আমি দৌড়ে ঘরের মধ্যে যাই। জারিন বিছানাতে শুয়ে থেকে তার শরীর মচড়াচ্ছে আর চিৎকার করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, জারিন তুমি এমন করছো কেন? সে বলল যে তার নাকি অনেক পেট ব্যথা করছে, সহ্য করতে পারছে না। তো আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ পেট ব্যথা, কি এমন হলো? তো আমার ওয়াইফ বলছে কিছু করো, আমি আর সহ্য করতে পারছি না। তো আমিও অনেক টেনশনে পড়ে গেলাম যে তখন কি করব। আমি জারিনকে নিয়ে হাসপাতালে যাই। জারিনের কিছু হবে না তো, জারিনের পেটে আমার বাচ্চা আছে। ডাক্তাররা যে ডেট বলেছিল আরও 8 দিন পর তার বাচ্চা হবে, কিন্তু 8 দিন আগে তার পেট ব্যথাটা আমাকে অনেক টেনশন হচ্ছে, আমার অনেক টেনশন হচ্ছে। ডাক্তাররা তাকে পরীক্ষা করতে নিয়ে গেছে। তো কিছুক্ষণ পর ডাক্তার আমাকে ডেকে তার চেম্বারে নিয়ে গেল। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে জারিনের কিছু হয়েছে কিনা, হঠাৎ করে এমন করছে কেন। তো ডাক্তার বলল যে তারা অনেক টেস্ট করেছে, রিপোর্টে যা দেখাচ্ছে তা আমি শুনতে পারবো কিনা। তারা আমার কাছে জানতে চাইলো যে রিপোর্টে এরকম যা দেখাচ্ছে সেটা কি আপনি শুনতে পারবেন? তা আমি ভয়ে, আমার মনের ভিতরে আরও ভয় ঢুকে গেছে। তখন আমি বললাম যে এভাবে বলবেন না ডাক্তার, জারিনের যদি কিছু হয়ে যায় তাহলে কাকে নিয়ে বাঁচবো, দয়া করে বলুন কি হয়েছে। তো ডাক্তার কেমন গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তো আমার তখন অনেকটা টেনশন বেড়ে গেছে যে আমার বাচ্চার কিছু হয়নি তো, না জারিনের কিছু হয়েছে। এরপর ডাক্তার বারবার তার কাছে রাখা কয়েকটা কাগজ দেখছে, তাতে বুঝতে পারছি এটাই রিপোর্ট। বারবার দেখছি। এসি রুমে ডাক্তার নিজেও ঘামছে। ডাক্তারের সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। জারিন প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ওনার কাছেই চেক আপ করাই। আমি ডাক্তারকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম যে ডাক্তার কিছু বলছেন না কেন, জটিল কিছু হয়েছে? ডাক্তার বলল যে আমি যা বলবো তা শোনার জন্য নিজেকে প্রস্তুত করুন। কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারছি না, এটা আমাকে ডাক্তার বলল। আমি তখন মনে সাহস এনে, একটু সাহস এনে বললাম যে আপনি বলুন, সব রকম কথা শুনতে আমি প্রস্তুত আছি। তো ডাক্তার তখন বলল যে আপনার স্ত্রীর পেটে 2 মাসের নতুন ব্রণ দেখা গেছে।
মানে আমি তো তখন পুরা অবাক হয়ে গেছি। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আপনার কি মাথা ঠিক আছে? যার বাচ্চা হতে আর 8 দিন বাকি, তার পেটে এখন আবার 2 মাসের ব্রণ, এটা কি সম্ভব? তো ডাক্তার আমাকে বলল যে তিনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে এটা সম্ভব। পেটে একটা বাচ্চা পরিপূর্ণ, তার সাথে আরও একটা মানে যমজ 2 মাসের ব্রণ। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি ডাক্তারকে বললাম যে এটা কখনোই হতে পারে না, এটা অসম্ভব, আপনাদের রিপোর্টে হয়তো বা কোনো ভুল হচ্ছে। তখন ডাক্তার বলল যে ডাক্তারেরও নাকি সেরকম মনে হয়েছিল, তাই তিনি 4বার টেস্ট করিয়েছেন, আর প্রতিবার একই রিপোর্টে একই কথা বলছে। তার জীবনেও নাকি এটাই প্রথম যে একটা পরিপূর্ণ বাচ্চার সাথে যমজ 2 মাসের ব্রণ। তা আমি ডাক্তারের কথা শুনে একদম চুপ হয়ে যাই। এমনটা শুনবো কখনো আশা করিনি। আর এটা কিভাবে সম্ভব, আমি এটা মানতে পারছি না। এমনটা কেন হলো, কি করে হলো, এগুলো কিছুই আমি বের করতে পারছিলাম না চিন্তা করে। তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এখন কি করার। পুরা রুম নীরব। ডাক্তার তার কপালের ঘাম রুমাল দিয়ে মুছে বললেন যে কি করতে হবে তিনি নিজেও বুঝতে পারছেন না। একটা বাচ্চাকে বাঁচাতে গেলে 2টো বাচ্চার প্রাণ চলে যাবে, আবার 2টো বাচ্চার যান বাঁচাতে গেলে একটা বাচ্চা মারা যাবে। তো ডাক্তারের কথায় আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমাদের প্রথম বাচ্চা এটা, আর এমনটা হবে কখনো আশাও করিনি। কোনো বাচ্চার মৃত্যুটাকেই আমি মেনে নিতে পারছি না, আমারই তো বাচ্চা। তো এখন আমি কি করব? বুঝতে পারছি না। কোনোভাবে কি 3টা বাচ্চা কি বাঁচানো যাবে না? এটা আমি ডাক্তারকে প্রশ্ন করছিলাম যে সাগর সাহেব, এটা রূপকথা না। ডাক্তার আমাকে বলল যে সাগর সাহেব, এটা কোনো রূপকথা না। যদি প্রথম বাচ্চাকে বাঁচাই তাহলে 2টা বাচ্চা তাদের শরীরের গঠন হবার আগেই মারা যাবে, আর যদি পরের 2টো বাচ্চাকে বাঁচাতে যাই তাহলে প্রথমটার মৃত্যু হবে। এখন আপনি ভাবুন কি করতে হবে। আমি কি করব সত্যি তখন কিছু বুঝতে পারছিলাম না। তো ডাক্তারের কাছ থেকে জারিনকে নিয়ে বাড়িতে চলে আসি। জারিনকে বিছানায় শুয়ে দিয়ে তার পাশে বসে থাকি। জারিন আমার শুকনো মুখ দেখে জিজ্ঞেস করে যে তোমার মুখ এত শুকনা কেন, কোনো খারাপ রিপোর্ট এসেছে? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে না, কোনো খারাপ রিপোর্ট আসেনি, তুমি চিন্তা করো না, সঠিক সময় আমাদের কিউট বাচ্চা হবে। জারিন আমার কথা শুনে লজ্জা পায়। সে আমার হাতটা চেপে ধরে আর বলছে যে আমার যখন বাচ্চা হবে তখন তুমি আমার পাশে থাকবে, তুমি পাশে থাকলে আমি অনেক শক্তি পাই। জারিনের কথা আমার মনের মাঝে গিয়ে লাগে। আমি তাকে কি জবাব দেব, কিছু বুঝতে পারছি না আর কি। আমার তখন মুখ দিয়ে কোনো কথাই আসছিল না। বাচ্চার ব্যাপারে জারিন কিছু জানে না। আমিও তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে হ্যাঁ, আমি তোমার পাশেই এভাবে হাত ধরে দাঁড়িয়ে থাকবো, তোমার কোনো চিন্তার কারণ নেই, সব কিছু ঠিকঠাক বা যা হচ্ছে ভালোই হবে। তা আমার কথা শুনে আমার ওয়াইফ জারিন হাসতে থাকে। তার হাসিটা সত্যি অনেক মায়াবী। তো সে কি দুঃখের কথা সহ্য করতে পারবে? তাকে আমি কষ্ট দিতে চাই না। আমাদের সুখের সংসারে কেন এমন অশুভ ছায়া নেমে আসলো, সত্যি আমি তো এটা বুঝতে পারিনি যে এরকম হঠাৎ করে এরকম কি হলো। আর তখন আমার ভিতরে কিরকম একটা অপরাধবোধ কাজ করছে। তখন আমি চিন্তা করতে থাকি যে কি এমন অপরাধ করেছি যে তার এমন শাস্তি পাচ্ছি। তো দেখতে দেখতে জারিন ঘুমিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় তাকে কতটা নিষ্পাপ লাগছে সেটা বলেও জানা যাবে না। এদিকে টেনশন, আবার তার মায়াবী মুখের দিকে চাইলে অনেকটা চিন্তা দূর হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে এরকম একটা খারাপ রিপোর্ট আসবে বা এরকম একটা ডিসিশন আমাকে নিতে হবে, তখন কিছুই ভালো লাগছিল না। তো আমি জারিনের কাছ থেকে চলে আসি ব্যালকনিতে। আমার বাড়িতে 2টা খুন হয়েছে, আবার জারিনের এমন অবস্থা, কি করব এখন আমি কিছু বুঝতে পারছি না। জারিনের রিপোর্ট তো ভুলও হতে পারে। তখনও আমার মনে পজিটিভ একটা ধারণা ছিল যে জারিনের রিপোর্ট ভুলও হতে পারে। আমি বুঝতে পারছিলাম না কি করব।
তো আমার এক বন্ধু মোটামুটি ভালো বড় ডাক্তার, চিন্তা ভাবনা করে আমি তাকে ফোন করি। তো ফোন করার পরে যখন তাকে বললাম যে আমার বাসায় আসতে, সে বলছে যে আবার কি জারিনের সাথে ঝগড়া করেছিস। তা জারিনের কথা শুনতেই কখন চোখ দিয়ে দুফুটা পানি বের হয়ে যায় আমি বুঝতে পারিনি, কথা বলতে কষ্ট হচ্ছে। আমার বন্ধু হয়তো বা বুঝতে পারবে আমি কান্না করছি, কিন্তু নিজেকে আর সামলাতে পারলাম না। কান্না করতে করতে আমার বন্ধুকে বলি যে অনেক বড় সমস্যা রে, তুই এখানে আয়, আমি তোকে সব বলছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করলো যে কি হয়েছে বল, তুই কেন কান্না করছিস, আমি বিকালের মধ্যেই তোর বাড়িতে আসছি। আমি বললাম যে ঠিক আছে আয় তুই। তোমার বন্ধুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিই। বন্ধু হয়তো অনেক প্রশ্ন করতো, কিন্তু আমার কথা বলতে তখন অনেক কষ্ট হচ্ছিল, কথা গলাতে আটকে যাচ্ছিল। তাই ফোনটা কেটে দিয়ে বারান্দার গ্রিল ধরে বসে পড়ি। চিৎকার করে তখন কান্না করতে মন চাচ্ছে, কিন্তু পারছিলাম না। যদি জারিন জেগে যায় তাহলে সে আবার প্রশ্ন করবে, তখন তাকে আমি কি উত্তর দিব, আমি কি করব বুঝতে পারছি না। জারিনের বাচ্চা হওয়ার জন্য অনেক চেষ্টা করি। আমি 1 মাসের ছুটিতে বাসায় এসেছি। আমার বাড়িতে কাজের লোক ছাড়া আর কেউ নেই, তাই জারিনের জন্য ছুটিতে আসি আর কি। তো জারিনের সাথে আমার প্রেম করে বিয়ে, তার বাবা আমার সাথে বিয়ে দিতে রাজি হননি, তাদের একমাত্র মেয়ে। কিন্তু জারিন আমার সাথে চলে আসে তার বাবা মাকে ছেড়ে। জারিনের বাবা অনেক কঠোর মানুষ, তবে তার মা তার বাবার চোখকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে জারিনের সাথে কথা বলে। জারিনের পাশে কাউকে দরকার, তাই আমি আসি। কিন্তু কি হলো, এমন কেন হলো আমার সাথে? আমি নতুন দুটো মেয়েকে কাজের জন্য ডেকেছিলাম। তারা দুজন সবসময় জারিনের আশেপাশে থাকবে, তার সেবা যত্ন করবে। তা আগে দুজন আমার বাড়িতে মারা গেছে, এটা তাদের কাছে চুপে যায়, কিছু বলিনি। কারণ যদি তারা সেটা জানতে পারে তাহলে হয়তো বা আমার বাসায় কাজ করবে না। তো আমি তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আমার স্টাডি রুমে গেলাম। আমি কম্পিউটার দিয়ে নেটে সার্চ দিলাম, কিন্তু এর আগে এমন কিছু হয়েছে বলে দেখলাম না। তাহলে আমাদের সাথে কেন এমন হলো? আমি অনেক খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। বিকালে আমার ডাক্তার বন্ধু চলে এসেছে আমার বাড়িতে। এসেই আমাকে ডাকলো যে সাগর কি হয়েছে এখন বল। তখন তো কিছু না বলে ফোন কেটে দিলি। তা আমি আমার বন্ধুকে সব খুলে বললাম। তা সে আমাকে বললো যে তোর কি মাথা খারাপ, এমন কখনো হয় নাকি? কিন্তু ডাক্তার তোকে এমন বললো কেন? তখন আমি ডাক্তারদের রিপোর্ট এনে বন্ধুকে দেখাই। আমার বন্ধু সব রিপোর্ট খুলে ভালো করে দেখে। দেখার পর তার চোখ তখন তার চোখে তখন চিন্তার একটা আভাস দেখি, যে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তো জারিনকে যে ডাক্তার দেখেছিল তার নাম ডাক্তার এনামুল, তিনি শহরের মোটামুটি বড় ডাক্তার। তো আমার বন্ধু দেখে বলছিল যে শহরের এত বড় ডাক্তার জারিনের পরীক্ষা করেছে, তাও এরকম রিপোর্ট। আচ্ছা যাই হোক, কাল জারিনকে নিয়ে তুই আমার চেম্বারে আসবি, আমি কাল জারিনকে চেক আপ করবো। তো আমার বন্ধু এটা বলল যে হ্যাঁ আমি গেলাম, তাহলে অনেক রুগী চলে এসেছে, তুই থাক, তুই কালকে জারিনকে নিয়ে সরাসরি আমার চেম্বারে চলে আয়। তো আমি তাকে চা অফার করলাম, বাট সে কিছু খাবে না বলে চলে গেল। তো আমার তখন অনেক টেনশন হচ্ছিল, আমার বন্ধু পারবে তো আমাদের সমস্যা দূর করে আমাদের সুখের সংসার ফিরিয়ে দিতে, এরকম একটা টেনশন হচ্ছিল। মানে বুঝিনি তো, টেনশন যখন মানে কোনো একটা দুশ্চিন্তা মাথার ভিতরে ঢুকে, এটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত মানসিকভাবে কতটুকু ভেঙে যেতে হয়। তো আমি শুধু চাচ্ছিলাম জারিনের আসার রিপোর্টটা যেন মিথ্যা হয়, আমি এটা চাচ্ছিলাম বারবার। তো সব কিছু যেন ঠিকঠাক থাকে। রাতে জারিনের পাশে শুয়েছি, সে আমার হাত ধরে ঘুমিয়েছে। তো আমার খালি ডাক্তারের রিপোর্টের কথা মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। এখন না হয় জারিনের কাছ থেকে সব লুকাচ্ছি, কিন্তু জারিন তো একদিন জানতেই পারবে। তখন আমি তাকে কি জবাব দিব, এরকম একটা চিন্তা তখন আমার ভিতরে ঠুকরে ঠুকরে খাচ্ছিল।
তখন তার সামনে আমি কি করে মুখ দেখাবো? আমার চোখ দিয়ে তখন দুফোঁটা পানিও বের হয়ে আসে, চোখে কোনো ঘুম নাই, মনে হয় না ঘুম আসবে। কিন্তু তখন 12টা বাজে, হঠাৎ চোখে ঘুম চলে আসে, এতটা ঘুম চলে আসে, সকালে সজাগ পাই কাজের লোকের চিৎকারে। তো আমি তাড়াতাড়ি রুম থেকে বাহিরে যাই, দেখি একটা কাজের মেয়ে দরজার কাছ থেকে চিৎকার করছে। আমি তাকে জিজ্ঞেস করি, কিরে কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? তো মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভয় পেয়েছে, অনেক হাঁপাচ্ছে। আমি তাকে একটু শান্ত হতে বলি। তো মেয়েটা একটু শান্ত হয়, তারপর আমাকে বলে, সাহেব, সুফিয়া, যে কাজের লোক আরেকটা ছিল, সে সুফিয়া মারা গেছে, কে যেন তাকে মেরে ফেলেছে। আমি থমকে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম যে কি মেরে ফেলেছে, কি বলছো এসব? তো সে বলছে যে সাহেব, ঠিকই বলছি, বিশ্বাস না হলে আমার সাথে আসেন। আমি তার সাথে কিচেনে যাই, সেখানে দেখি সুফিয়ার লাশটা পড়ে আছে। তার চেহারায় আতঙ্কের ছাপ, চোখ দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছিল। আবার তার শরীর একদম সাদা ফ্যাকাশে হয়ে আছে, তার ঘাড়ের দিকে কোনো মাংস নেই। দেখে মনে হচ্ছে যে কেউ সেখান থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। এমন বীভৎস মৃত্যু দেখে আমার শরীর শিউরে ওঠে। কি হচ্ছে এসব? তাকে এভাবে কে মারলো? আবারও দুশ্চিন্তায় পড়ে গেলাম। কাজের যে মেয়েটি বেঁচে আছে, সে তো আর কাজ করবে না বলে জেদ ধরেছে, সে আর এখানে কাজ করবে না, সে চলে যাবে। তাকে অনেক টাকা দেবার কথা বলে, কিন্তু সে কাজ করতে রাজি হয় না, কারণ সবারই তো একটা জানের মায়া আছে। তো তার কথা মতে এখানে কোনো রক্তক্ষেকো থাকে, সে সুফিয়ার রক্ত চষে খেয়ে তার মাংস খেয়েছে। আমি তাকে কি করে বিশ্বাস করাই এসব কিছু হয় না। সে বলছে যে তারা দুজন ঘুমাচ্ছিল, হঠাৎ ঘরের ভিতর ঠান্ডা বাতাস বয়ে যায়, তারপর সে কাঁথার নিচে মাথা ঢাকে। তখন তার মনে হয় তাদের রুমে কেউ ঢুকেছে। তো সে খেয়াল করে দেখে কালো ছায়া সেখান থেকে চলে যাচ্ছে। আর সকালে সুফিয়ার এমন মৃত্যু। সে আর কাজ করবে না বলে জিদ ধরেছে। আমি তাকে অনেক টাকা দিই আর বলি সে যেন এই খুনের ব্যাপারে চেপে যায়। তো এই কথা বাহিরে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে, আইনি একটা ঝামেলা হতে পারে, আর আমি এই সমস্যার মধ্যে এখন পড়তে চাই না। আমি তাড়াতাড়ি সুফিয়ার লাশটাকে একটা বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে একটা নদীতে ফেলে দিই। কাজের মেয়েটা টাকা নিয়ে চলে যায়। তো আমি বাসায় ফিরে দেখি জারিন বাহিরে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি বাহিরে কি করছো? তো সে বললো যে আমি পানি খাবো। তখন থেকে ডাকছি, কোনো কাজের মেয়ের খোঁজ নেই, তাই নিজেই বাহিরে চলে এসেছে পানি খাওয়ার জন্য। তো আমি বললাম যে কাজের মেয়েরা কাজ করবে না বলে চলে গেছে। সে আমাকে আবার উল্টে প্রশ্ন করছে যে কেন কাজ করবে না, কি হয়েছে? আমি বললাম যে কেন কাজ করবে না সেটা জানি না, কি জানি হয়েছে, হঠাৎ করে সকালে বলল যে কাজ করবে না, চলে যাবে। আমি অনেক জোর করলাম, কিন্তু কেউ থাকলো না। আমি আর কথা না বাড়িয়ে জারিনকে নিয়ে রুমের ভিতরে আসি। তারপর সকালের খাবার খেয়ে জারিনকে রেডি হতে বলি। তো জারিন জিজ্ঞেস করে যে কোথায় যাব। আমি তখন বলি যে আমার বন্ধু একজন ডাক্তার আছে না, তো তার কাছে যাব। তো জারিন অনেক খুশি হলো, কারণ জারিন আমি আর আমার সেই বন্ধু একই ক্লাসে পড়তাম। তো আমরা তিনজনে খুব ভালো বন্ধু ছিলাম আর কি। তো আমি জারিনকে নিয়ে যখন আমার বন্ধুর চেম্বারে যাই, তো জারিন অনেকটা অবাক হয় তাকে চেম্বারে দেখে। সে ভেবেছিল আমরা হয়তো বা আমার বন্ধুর বাসায় যাব, ওখানে গিয়ে আড্ডা দিব বা মজা করব এটা। তো আমার বন্ধু অন্য সময় জারিনকে দেখলে ভাবি বলে অনেক ঠাট্টা মস্করা করতো, বাট এবার কোনো মজা করলো না। জারিন এতে একটু মনমরা হয়ে যায়। তো আমার বন্ধু জারিনকে নিয়ে কয়েকটা টেস্ট করায় আর বলে যে জারিনকে নিয়ে বাড়ি যেতে, বিকালের রিপোর্ট নিয়ে সে আমার বাড়িতে আসবে। তো আমিও জারিনকে নিয়ে আমার বাড়িতে চলে আসি, আর আমার বন্ধুর রিপোর্টের জন্য, আমার ডাক্তার বন্ধুর রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকি, তার রিপোর্ট কি হবে। বিকালে
সে আসে, আমাকে একা ডেকে ছাদে নিয়ে যায়। তার মুখটা অনেক ফ্যাকাশে, তো অনেক টেনশনে আছে মনে মনে হচ্ছে। তাহলে কি ডাক্তারের এনামুলের রিপোর্ট ঠিক ছিল? তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, কিরে আদনান, কিছু বলছিস না কেন? রিপোর্টে কি বলছে? কোনো সমস্যা নেই, সব ঠিক তাই না? তো আমার বন্ধু আদনান আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তো সে বলছে যে, না রে সাগর, ডাক্তার এনামুলের রিপোর্ট ঠিক বলেছে। তো আমি ছাদে তখন বসে পড়ি, আমার মাথাটা ঘুরতে থাকে যে এমনটা হবে কখনো আশা করিনি। আমাদের সুখের সংসারে এমন হলো কেন আদনান? আমি কি পাপ করেছি? আমি তখন কান্নাকাটি শুরু করে দিই। আদনান আমাকে বলে যে এসব বিধির বিধান, তবে একটা কথা হলো যে ডাক্তার এনামুল বলেছিল 2 মাসের গুণ, কিন্তু আজ দেখলাম 3 মাসের। 1 রাতের মধ্যে 1 মাস বৃদ্ধি, এটা দেখে তা আমি অনেকটা অবাক হয়ে যাই। আমার বন্ধুর কথা শুনে তার দিকে তাকাই, এটা কিভাবে সম্ভব? 1 রাতের মধ্যে দুটো যমজ ভ্রূণের 1 মাস বয়স বৃদ্ধি। আমি তখন আমার বন্ধুকে প্রায় ধমকে সুরে বলছিলাম যে এসব কি বলছিস, 1 রাতের মধ্যে 1 মাস বয়স কি করে বৃদ্ধি পাবে? আমার বন্ধু বলছে যে আমি ঠিকই বলছি সাগর, আমি 3টা টেস্ট করিয়েছি আর প্রত্যেকটা রিপোর্ট এটাই বলছে, হয়তো তোর বাচ্চা হবার সময় এই বাচ্চাগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আমি আমার বন্ধুর আদনানের মুখের দিকে হা করে তাকিয়ে আছি যে 3টা কিভাবে সম্ভব? মাত্র 7 দিন সময় আছে, তারপর জারিনের বাচ্চা হবে আর 7 দিনের বাচ্চা পরিপূর্ণ হবে। এটা কি পাগলের কথা না? এটা কিভাবে সম্ভব? এমনটা কিভাবে সম্ভব? তোর কোথাও ভুল হচ্ছে মনে হয়, আমি আদনানকে বললাম আর কি। আদনান বলছে যে জানি না ভুল হচ্ছে কি, তবে আমার মন বলছে এমনটাই হবে। সময় কথা বলবে, দেখা যাক কি হয়। এখন নিচে চল। তো আমরা দুজন নিচে চলে আসি। আমার মাথায় তখন হাজার চিন্তার ঘুরপাক খাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। বাড়িতে প্রতি রাতে একজনের মৃত্যু, আবারও রহস্যজনক ভাব, তাও 3টাই মেয়ে, তার উপর জারিনের এমন সমস্যা। আমার কি করা উচিত কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাকে যা করতে হবে তা খুব তাড়াতাড়ি করতে হবে। জারিনের কিছু হবার আগে আমার সব কিছু সমাধান করতে হবে। বাড়িতে সেই এখন মেয়ে মানুষ, তাই সব কিছু খুব তাড়াতাড়ি আমাকেই করতে হবে। তো ভিউয়ার্স, আর আমার গল্পের 2য় পার্ট আপনারা পাবেন আগামী বৃহস্পতিবার। তো অপেক্ষায় থাকেন, দেখি আমরা সাগর কিভাবে সমাধান করতে পারে জারিনের এই সমস্যার। আর সত্যি কি এটা সম্ভব, যেখানে 8 দিন পর একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেখানে নতুন করে আরও 2টি যমজ ব্রণ, তাও আবার 2 মাসের? কিভাবে সম্ভব এটা? তারপরেও 1 রাত্রের ব্যবধানে 1 মাস সময়কাল বৃদ্ধি পায় ওই যমজ 2টি ব্রণের। প্রিয় বন্ধুরা, এই রহস্যময় ঘটনার শেষ অবধি আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের এই গল্পের আগামী পর্ব আসছে আগামী বৃহস্পতিবার দিন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।